আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইংলিশ 7.3.4 এখান থেকে আলোচনা শুরু করব। তো এখানে আমাদের সামারি লেখার কিছু নিয়ম দেওয়া আছে এবং সামারি লিখতে বলা হয়েছে। আমি সামারি এখান থেকে লিখে রেখেছি এবং এখানে যে গ্রামাটিক্যালগুলো আলোচনা করা হয়েছে এগুলো আমি ধারাবাহিকভাবে সাজিয়ে লিখে রেখেছি। তো ভিডিওটি না টেনে সবাই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। ধন্যবাদ সকলকে। আর আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাও। এখানে অষ্টম শ্রেণীর সকল বিষয়ের ক্লাস নেওয়া হয়। তো খেয়াল করো, এখানে 7.3.4 এখানে কি বলা হয়েছে, নাও এখন হ্যাভ এ লুক অ্যাট দ্য ফলোয়িং নোট অন সামারি রাইটিং। সামারি রাইটিং লেখার জন্য কিছু নোট নিচে দেওয়া হয়েছে, এগুলো তুমি খেয়াল করো। দেন তারপর রিড দ্য কনভারসেশন, কথোপকথনটি আবার পড়ো। এখানে কোন কথোপকথনের কথা বলছে, এখানে আমরা যে রাত্রি এবং রায়হানের একটা কথোপকথন আমরা পড়ে এসেছি, তার ভিতর দিয়ে আমরা ভার্ব সম্পর্কে শিখছি। জিরান, প্রিন্সিপাল, এই জিরান, প্রিন্সিপাল এবং ইনফিনিটিভ তিনটা ভার্ব সম্পর্কে এখানে সুন্দরভাবে আলোচনা করা হচ্ছে একটা ডায়লগের মাধ্যমে। তো যে এটা অনেক বড়, এখান থেকে আমাদের সামারি লিখতে হবে, এজন্য আমাদের এটা আবার পড়তে বলছে। অ্যাক্টিভিটি এই 7 এখানে 7 হবে, সরি এখানে লিখতে ভুল করছে বই। এখানে 7.3.3 রাইট সামারি অফ দ্য কনভারসেশন। 7.3.3 এখানে কনভারসেশনটি পড়ো। লেটার পরে শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। হু নিড হেল্প টু আন্ডারস্ট্যান্ড দিস থ্রি গ্রামার পয়েন্টস, এই তিনটি গ্রামার পয়েন্ট সুন্দরভাবে বোঝার জন্য। তো এখানে নিচে আমাদের যে লেখার নিয়মগুলো দিছে, সামারি লেখা। সামারি অর্থ কি? সংক্ষেপে কোনো ঘটনার বিবরণ দেওয়া, এটাকে বলা হয় সামারি। আমরা যখন 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা কোনো গল্প পড়ি, এই গল্পটা আমাদের সামারি লিখতে বললে আমরা 5 থেকে 6 লাইন এর ভিতরে সমাপ্ত করি। তো সামারি লিখতে হবে কি, শুরু থেকে শুরু করে আমরা মেন পয়েন্টগুলোর উপর ফোকাস করব এবং এভাবে সামারি লিখব। তো এখানে বইতে দেখো কি নিয়ম দেওয়া আছে, নিয়মগুলো আমরা একটু খেয়াল করি। তো আমি বোঝার সুবিধার্থে বাংলাগুলো পড়ানোর চেষ্টা করছি। সামারি হচ্ছে কোনো টেক্সটের মেইন পয়েন্ট এর সংক্ষিপ্ত বর্ণনা। মানে একটা টেক্সটের মেন যে ফোকাসগুলো করে সেখান থেকে আমরা এই পয়েন্টগুলোর বর্ণনা দেবো, যেটা নিজের মতো করে লেখা হয়। এটা হুবহু আমরা দেখে লিখবো না, এটা নিজের মতো করে লিখতে হবে। সামারি পাঠককে একটি বড় টেক্সটকে সংক্ষেপে আকারে বুঝতে সাহায্য করে। তাহলে সামারি হলো বড় একটা টেক্সট, যখন কোনো পাঠক সংক্ষেপে জানতে চায় তার বিষয়বস্তু, তাকে সামারি পড়তে হবে। তো আমরা বড় টেক্সটটিকে সংক্ষেপ করার জন্য সামারি লিখে থাকি। টেক্সটকে সামারি করার মাধ্যমে তুমি যে টেক্সটটি ভালোভাবে বুঝতে পেরেছো সেটা প্রকাশ পায়। আচ্ছা, তুমি ভালোভাবে যদি বুঝতে পারো তাহলে সামারি লেখা তোমার জন্য খুবই সহজ হবে, কারণ তুমি যদি টেক্সটটি না বুঝতে পারো সামারি তুমি লিখতে পারবে না। সামারি এর বৈশিষ্ট্যগুলো দেখো দেওয়া আছে। সামারি কোনো টেক্সটের মূল ভাবকে সংক্ষিপ্ত করে যেন পাঠক মূল টেক্সটটি সারমর্ম বুঝতে পারে। তাহলে সামারি কি হবে, মূল যে প্যাসেজটা থাকবে তার সংক্ষিপ্ত রূপ প্রদান করবে। সামারি মূল টেক্সটের লেখকের মূল ধারণা এবং কথা বলার ভাবকে ঠিক রাখে। মানে লেখক কি বলতে চেয়েছে সেগুলো সুন্দরভাবে উপস্থাপন করা যায় সামারি লিখে, আমরা সংক্ষেপে বোঝাতে পারি। সামারি 1/4 থেকে 1/3 পর্যন্ত এটা থার্ড পার্সনে লেখা হয়। তাহলে সামারি আমরা যে প্যাসেজটা পড়ছি তার 1/4 অর্থাৎ 4/1 লিখি অথবা 3/1 লিখি, কখনো এটা ছোট বড় হতে পারে। এটা থার্ড পার্সনে লেখা হয়। থার্ড পার্সন হি, শি, দে, ইট, এগুলো আমরা থার্ড পার্সনে লিখে থাকি। যেমন কোনো ব্যক্তি জীবনী দেওয়া আছে, তো আমরা লিখতে পারি না, আমরা সেই ব্যক্তিটার নাম হি ইউজ করতে পারি, দে ইউজ করতে পারি, এমনভাবে আমরা থার্ড পার্সনে সামারিটা সম্পূর্ণ করব। সামারি লেখার নিয়ম, টেক্সটটি পড়ো এবং মূল ধারণাটি চিহ্নিত করো। মানে টেক্সট প্রথমে পড়বা এবং তার মূল যে ধারণাটি, বিষয়বস্তুটি, সেটা চিহ্নিত করতে হবে। বিস্তারিত বর্ণনা থেকে মূল ধারণাগুলোকে পৃথক করো। বিস্তারিত অনেক ধারণা থাকে, সেগুলো থেকে আমরা মূল যে বিষয়ের উপর ফোকাস দেওয়া হয়েছে সেগুলোকে আমরা পৃথক করব। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, মূল ধারণাগুলো একটি তালিকা তৈরি করতে হবে। যে অনেক সময় আমরা যখন গল্প পড়ি তখন তার জন্ম, মৃত্যু, তার বিবাহ, তার সে কত সালে কোন খেতাব পেয়েছিল, কত সালে সে বিশেষ কোনো কাজ করছে, এগুলো আমরা মূল 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 বিষয়গুলো এগুলো আমরা ঠিক রাখবো। 3 নম্বর পয়েন্ট, সামারিটি একটি সূচনামূলক বক্তব্যের মাধ্যমে শুরু হয়। সূচনা দিতে হবে প্রথমে।
4 নাম্বার পয়েন্ট, প্রধান ধারণাগুলোকে বাক্যে পরিণত করো। মনে করো একটা ধারণা দেওয়া হচ্ছে ছোট্ট, সেটাকে তুমি সাজিয়ে গুছিয়ে একটা বাক্য পরিণত করতে পারো, যদি প্রয়োজন হয় কিছু বিস্তারিত বর্ণনা অন্তর্ভুক্ত করতে পারো। 5 নাম্বার পয়েন্ট, বাক্যগুলোকে এক বা একাধিক অনুচ্ছেদে সংযুক্ত করতে পারো। অনুচ্ছেদের মাধ্যমে সেগুলোকে আমরা একের সাথে এক সংযুক্ত করতে পারি। বাক্য এবং অনুচ্ছেদগুলোকে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় ট্রানজিশন ওয়ার্ড ব্যবহার করতে পারি। এই যে ট্রানজিশন ওয়ার্ডের কথা বলছে, এটা কি? ট্রানজিশন ওয়ার্ড হলো সংযুক্ত করা মানে শব্দ। যেমন আমরা বাংলায় বিভিন্ন বাক্যকে সংযুক্ত করতে পারি ট্রানজিশন ওয়ার্ড দ্বারা। এটাকে আমরা ইংরেজিতে ট্রানজিশন ওয়ার্ড বলবো। ট্রানজিশন ওয়ার্ড কি? অ্যান্ড, অর, বাট, এগুলো আমরা এর মাধ্যমে একটা বাক্যের সাথে অন্য একটি বাক্য আমরা জুড়ে দিতে পারি, এগুলোকে বলা হয় ট্রানজিশন ওয়ার্ড। 7 নাম্বার পয়েন্ট, জ্যোতি, বানান, বাক্যের গঠন প্রণালী ও বিষয়বস্তু চেক করে সামারিটি আবার পড়ে দেখো। এভাবে এই নিয়মগুলোর মাধ্যমে আমরা একটা সামারি সুন্দরভাবে লিখতে পারি। এখন চলো আমরা 7.3.5 এখানে কি বলছে এটা একটু দেখি। সো লেটস স্টার্ট রাইটিং দ্য সামারি। চলো আমরা সামারি লেখা শুরু করি। তো এখান থেকে আমাদের সামারি লিখতে হবে। সামারি আমরা লিখবো কোথা থেকে? আমরা যে 7.3.3 পড়ছি, তো খেয়াল করে এখানে পয়েন্টগুলো। এখানে প্রথমে বলছে ফার্স্ট রিড দ্য কনভারসেশন, প্রথমে কনভারসেশনটি পড়ো। এগেইন, পুনরায়। অ্যান্ড আইডেন্টিফাই, এবং শনাক্ত করো দ্য মেন আইডিয়াস অ্যান্ড দ্য সাপোর্টিং ডিটেলস। এখানে কনভারসেশনটি আবার পড়ো এবং প্রধান যে ধারণাগুলোর কথা বলা হয়েছে সেগুলো বোঝার চেষ্টা করো। ফর এক্সাম্পল, এ জেরান্ড ইজ এ ফর্ম অফ ভার্ব উইথ আইএনজি। জেরান্ড ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় ইন ইজ বেস ফর্ম, এটা হলো তার একটা ফর্ম। ইজ অন অফ দ্য মেইন আইডিয়াস। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে দি এক্সাম্পল, উদাহরণ, স্প্ল্যাশিং ওয়াটার ইজ ফান, পানি ছিটানো মজার। ইজ সাপোর্টিং আইডিয়া। তো এখানে দেখো স্প্ল্যাশিং ওয়াটার ইজ ফান, এখানে কিন্তু জেরান্ড ভার্ব ব্যবহার করা হয়েছে, কারণ এখানে স্প্ল্যাশিং এটা নাউনের মতো কাজ করছে। স্প্ল্যাশিং মানে ছেটানো, পানি ছেটানো অনেক মজার। এখানে পানি ছেটানো এটা নাউনের মতো কাজ করছে, সুতরাং এটা জেরান্ড ভার্ব। তো এখানে চ্যাপ্টারটা মূলত এখানে বলা হয়েছে ভার্বের কথা, অর্থাৎ আমাদের ভার্বের কথা বলা হয়েছে। জেরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ ভার্ব, এই তিনটা ভার্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। এই যে আমরা 7.3.3 এখানে আমরা যে অনুচ্ছেদটি পড়ে এসেছি, তো এখানে পুরো অনুচ্ছেদটি আমি এর পূর্বের ক্লাসে করিয়েছি। তোমরা যদি কেউ না পড়ে থাকো সেটা ক্লাসটা করে নিতে পারো। এখানে এটা সুন্দরভাবে পড়তে হবে, এখানে সবকিছু বলা হয়েছে। তো আমি এটা সামারাইজ করে যেটুকু লিখে রেখেছি এই তিনটা ভার্ব সুন্দরভাবে বোঝার জন্য। দেখো আমরা এখানে একটু গ্রামারের দিকে চলে যাই। ভার্ব অর্থ হলো ক্রিয়া। ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো ফাইনাইট ভার্ব আর একটা হলো নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি? যে ভার্ব নিজে নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, অর্থাৎ ফাইনাইট ভার্ব বাক্যে অর্থ প্রকাশ করার জন্য তার কোনো সাহায্যের প্রয়োজন হয় না, সে নিজেই অর্থ প্রকাশ করতে পারে। নন ফাইনাইট ভার্ব কি? নন ফাইনাইট ভার্ব সে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, সে ফাইনাইট ভার্বের সাহায্য নিয়ে অর্থ প্রকাশ করে। এর জন্য এখানে কিছু ওয়ার্ড লেখা হয়েছে, খেয়াল করো। প্রথম বাক্য, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এখানে প্লেটা হলো ভার্ব এবং এটা অন্য কোনো ভার্বের ছাড়াই নিজে সঠিক সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে, সুতরাং এটা হলো ফাইনাইট ভার্ব। এখানে দে প্লে ফুটবল, এটা হলো ফাইনাইট ভার্ব। পরবর্তী বাক্যে, দে অফেন, তারা প্রায় কাম টু ভিজিট মি, আমাকে দেখতে আসে। তারা প্রায় আমাকে দেখতে আসে। এখানে দেখো ভিজিট মি, টু ভিজিট এটা হলো নন ফাইনাইট ভার্ব, কারণ এখানে কাম অর্থাৎ ফাইনাইট ভার্বের সাহায্য নিয়ে উচ্চারিত হয়েছে টু ভিজিট। সুতরাং যেখানে যে ভার্ব নিজে অর্থ প্রকাশ করতে পারে না, অন্য একটি ভার্বের সাহায্য নিয়ে উচ্চারিত হয়, তাকে নন ফাইনাইট ভার্ব বলে। আমাদের এখানে যে আলোচনার বিষয় সেটা হলো ইনফিনিটিভ, পার্টিসিপল আর জেরান্ড, এই তিনটা ভার্ব সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তো এই তিনটা ভার্বই নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ এরা ফাইনাইট ভার্বের অর্থ নিয়ে ফাইনাইট ভার্বের সাহায্য নিয়ে নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। তো আমরা ইনফিনিটিভ, পার্টিসিপল আর জেরান্ড এই ভার্ব সম্পর্কে ভালোভাবে জানবো। তো দেখো আমরা প্রথমে ইনফিনিটিভ ভার্ব সম্পর্কে একটু জানার চেষ্টা করি। যখন ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসে তখন তাকে টু সহ ভার্বকে ইনফিনিটিভ ভার্ব বলে, এগুলো তোমরা লিখে নিতে পারো। যখন ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে
টু বসে তখন টু সহ ভার্বকে ইনফিনিটিভ ভার্ব বলে, অর্থাৎ ইনফিনিটিভ ভার্বের আগে টু বসে। ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকা লাগবে। এখানে খেয়াল করো, দে ওয়ান্ট টু ডু দি ওয়ার্ক, তারা কাজটি করতে চায়। এখানে ডুটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ডু ডে ডাজ, এভাবে আমরা ভার্বের ফর্মগুলো করতে পারি। তো এটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে টু যুক্ত হলে সেটা হলো ইনফিনিটিভ ভার্ব। তো ইনফিনিটিভ ভার্ব চেনার সহজ উপায় হলো প্রেজেন্ট ফর্মের সাথে টু যুক্ত থাকবে, এটা হলো ইনফিনিটিভ ভার্ব। তবে এর ব্যতিক্রম কিছু আছে, যেমন যে ইনফিনিটিভের পূর্বে টু থাকে না তাকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলতে পারি, অর্থাৎ ইনফিনিটিভের সাথে সবসময় যে টু থাকবে এমনটা নয়, ব্যতিক্রমধর্মী কিছু উদাহরণও এখানে আছে, এগুলোকে বেয়ার ইনফিনিটিভ ভার্ব বলা হয়। যেমন লেট হিম গো দেয়ার, লেট হিম গো দেয়ার, এখানে কিন্তু গোটা ইনফিনিটিভ ভার্ব, কিন্তু আমরা এখানে গোটা ইনফিনিটিভ ভার্ব হলে এখানে গোর আগে টু বসিনি। তো এর নির্দিষ্ট কিছু নিয়ম দেওয়া আছে বা কিছু শব্দ দেওয়া আছে যেগুলো বইতে দেওয়া আছে, তোমরা একটু খেয়াল করলে এখানে দেখতে পাবে। তো খেয়াল করো, এখানে আমরা দেখতে পাচ্ছি দি ইনফিনিটিভ ইজ ইউজড উইদাউট টু আফটার সার্টেন ভার্বস লাইক, এখানে যে ডিড, লেট, মেক, সি, হেয়ার, নিড, ডিয়ার, হেল্প, এগুলো যদি থাকে তাহলে এগুলোর সাথে আমরা টু, এগুলোর আগে টু বসানো যায় না। এগুলো যদি বাক্যে থাকে তাহলে সেখানে সে ভার্বটা ইনফিনিটিভ হবে, কিন্তু তার আগে টু বসবে না, এগুলো বেয়ার ইনফিনিটিভ হবে। আরও কিছু আছে, দেখো উইল, উড, শ্যাল, শুড, মে, মাইস্ট, ক্যান, কুড, এগুলো যদি থাকে তাহলে সেগুলোর আগে টু বসে না, এগুলোকে বেয়ার ইনফিনিটিভ ভার্ব বলা হয়। তাহলে আমরা ইনফিনিটিভ ভার্ব সম্পর্কে কি শিখলাম? আমরা ইনফিনিটিভ ভার্ব সম্পর্কে শিখলাম হলো ইনফিনিটিভ ভার্বের সাথে একটি টু যুক্ত থাকবে, এবং সবসময় যে টু যুক্ত থাকবে এমনটা নয়, যেগুলোর সাথে টু যুক্ত থাকে না সেগুলোকে বেয়ার ইনফিনিটিভ ভার্ব বলা হয়। তো এটাই ছিল ইনফিনিটিভ ভার্ব, এবং পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো পার্টিসিপল এবং জেরান্ড। এই দুইটা ভার্ব প্রায় একই, কিন্তু এর ভিতরে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। দেখো, আমরা জেরান্ড ভার্বের সাথেও আইএনজি যুক্ত থাকে এবং পার্টিসিপল ভার্বের সাথেও আইএনজি যুক্ত থাকে, কিন্তু মূল পার্থক্যটা কোথায় সেটা আমরা এখানে পড়লে বুঝতে পারবো। এগুলো তোমরা নোট করে খাতায় উঠিয়ে রাখবে। দেখো, এখানে বলছে ভার্বের আইএনজি ফর্ম, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় যখন নাউন ও ভার্ব উভয় কাজ করে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি ফর্ম যুক্ত হয়ে যখন নাউনের কাজ করবে আবার ভার্বেরও কাজ করবে, নাউন ভার্ব উভয়ের কাজ করে তাকে জিরান্ড ভার্ব বলা হয়। অর্থাৎ জিরান্ড ভার্ব সবসময় নাউনের মতো কাজ করে, নাউনের কাজ করবে। সে জিরান্ড ভার্ব প্রথমে বসুক, মাঝখানে বসুক এবং শেষে বসুক, অবজেক্ট হিসাবে, সাবজেক্ট হিসাবে, যেভাবে বসুক না কেন সেটা সবসময় নাউনের মতো কাজ করবে। নাউনের মতো কাজ করলে সেটাকে আমরা জেরান্ড ভার্ব হিসেবে ধরে নেব। এবং দেখো, ভার্বের আইএনজি ফর্ম যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ মানে নাউন বা প্রোনাউনের সম্পর্কে যদি বেশি কিছু বলে, দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, আকার, এগুলো যদি বোঝায় সেগুলোকে অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ নাউন প্রোনাউন সম্পর্কে যদি বেশি কিছু বলে, বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করে, সেটা হলো অ্যাডজেক্টিভ। আর ভার্বের আইএনজি ফর্ম যখন দেখবা যে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল এবং জেরান্ড ভার্বের মধ্যে পার্থক্য হলো যে জেরান্ড ভার্ব নাউনের মতো কাজ করে, আর প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব এটা হলো অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আর এখানে আমরা যে সিমিলারিটিসগুলো দেখতে পাচ্ছি, উভয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কিন্তু পার্থক্যটা এখানে। যেমন এখানে আমি দুইটা বাক্য দেখালে বুঝতে পারবা। রেজিং আর্লি ইজ এ গুড হ্যাবিট, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যেস। তো এখানে দেখো, রেজিং মানে ওঠা, এটা নাউনের মতো কাজ করছে, এটা হলো একটা নাউনের মতো কাজ করছে, নাউন ভার্ব উভয় কাজ করছে। রেজিং মানে ঘুম থেকে ওঠা, আর্লি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠাই ইজ এ গুড হ্যাবিট, এটা হলো একটা ভালো গুণ। তাহলে একটা গুণের নাম বলছে রেজিং আর্লি, এটা একটা গুণের নাম। সুতরাং এটা নাউন, যখন নাউনের মতো কাজ করবে ভার্বের আইএনজি ফর্ম সেটা হবে জিরান্ড ভার্ব। সুতরাং এখানে যে রেজিং এটা হলো জিরান্ড ভার্ব। পরবর্তীতে দেখো, আই স আমি দেখি, হিম তাকে, প্লেইং ফুটবল আমি তাকে ফুটবল খেলতে দেখি। তো দেখো, নাউন বা প্রোনাউন, এখানে আই তাকে কিভাবে দেখছে, তাকে ফুটবল খেলা দেখছে। সুতরাং এই প্লেইংটা হলো অ্যাডজেক্টিভ, কারণ এখানে নাউন বা প্রোনাউনের সম্পর্কে যখন বেশি কিছু বিস্তারিত ধারণা দেওয়া হয় তখন সেটাকে অ্যাডজেক্টিভ বলা হয়, এটা হলো অ্যাডজেক্টিভ। আর ভার্বের আইএনজি ফর্ম যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। তো এই তিনটা ভার্ব ছিল, একটা হলো ইনফিনিটিভ, জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল।
এই তিনটা ভার্ব সুন্দর করে প্রথমে তোমরা বুঝবা, এবং এটা যদি বুঝতে পারো তাহলে এই চ্যাপ্টারে যে ভার্ব সম্পর্কে বিস্তারিত বলা হয়েছিল সেটা তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে, এবং আগামীতে যে ক্লাসগুলো আছে সেখানে ভার্ব এগুলো প্রয়োজন হবে। তো দেখো আমরা এখানে এই যে চ্যাপ্টারের মূল যে ধারণাগুলো ছিল এগুলো আমরা সংক্ষেপে আলোচনা করলাম। এখানে যদি কারো বুঝতে অসুবিধা থাকে তারা কমেন্টে জানাতে পারো। এবং দেখো আমরা পরে এগুলো পড়ি, আমাদের এবার সামারিটা লিখতে হবে। দেন তারপর তো প্রথমটা আমরা তো পড়ছি, দেন তারপর রাইট অল দ্য মেইন আইডিয়াস ইন লিস্ট, যে প্রধান ধারণাগুলোকে একটা তালিকাতে লিখতে হবে। নাও এখন স্টার্ট রাইটিং, এখন লেখা শুরু করো দি সামারি উইথ দ্য ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট, একটু পরিচয়ের মাধ্যমে সামারিটা এখন লেখা শুরু করো। হিয়ার এখানে ইউ ক্যান স্টার্ট, তুমি শুরু করতে পারো উইথ হোয়াট ইজ কনভারসেশন অ্যাবাউট, কনভারসেশনটি কি সম্পর্কে সেটা দিয়ে তোমরা শুরু করতে পারো। অর্থাৎ এটাকে সূচনার কথা বলছে, আমাদের প্রথমে একটু সূচনা বা ভূমিকা লিখতে হবে। হিয়ার এখানে টার্ন দ্য মেইন আইডিয়াস ইনটু সেন্টেন্স অ্যান্ড অর্গানাইজ দ্যাম ইনটু অন টু প্যারাগ্রাফস, এখানে একটা থেকে দুইটা অনুচ্ছেদের মাধ্যমে প্যারাগ্রাফ লিখতে পারো। আফটার দ্যাট কানেক্ট অল মেইন আইডিয়াস ইউজিং ট্রানজিশন ওয়ার্ড, এখানে ট্রানজিশন ওয়ার্ড ব্যবহার করতে পারো। ট্রানজিশন ওয়ার্ড হলো সংযুক্তকারী ওয়ার্ড, অ্যান্ড অর দি লেটার এগুলো ব্যবহার করতে পারো। ফাইনালি সর্বশেষ সে দ্যাট ইউ পাঞ্চুয়েশন মার্ক, এই যে জ্যোতি বিরাম চিহ্ন, যে দাড়িকমা ফুল স্টপ এগুলো দেখতে পারো। স্পেলিং বানান, সেন্টেন্স স্ট্রাকচার যে বাক্যের গঠন, অ্যান্ড আইডিয়াস কারেক্টলি সেগুলো সঠিক হয়েছে কিনা। ইন নিডেড যদি প্রয়োজন হয়, মেক দি নেসেসারি কারেকশন উইথ হেল্প ফর টিচার, তোমার টিচারের সাহায্য নিতে পারো। তো এগুলো মেনে আমরা একটা তৈরি করি, আমরা একটা সামারি তৈরি করব। সামারিটা হলো আমরা এই যে ডায়লগটা সম্পূর্ণ পড়ার পরে এখান থেকে সারসংক্ষেপ হিসাবে লিখব। তো সামারিটা দেখো, প্রথমে আমাদের সূচনা দিতে হবে, সামারিটার সূচনা। এখানে সূচনা আমরা লিখতে পারি দি কনভারসেশন, কথোপকথনটি হিয়ার এখানে ইজ বিটুইন এ ব্রাদার অ্যান্ড সিস্টার, এখানে যে কথোপকথনটি আমরা দেখতে পাচ্ছি দেখো এটা একটা ভাই এবং বোনের ভিতরে, রাত্রি এবং রায়হান, এখানে দুই ভাই বোনের ভিতরে কথোপকথনটি কিন্তু হচ্ছে, এটা আমরা লিখব। আর এটা যদি কেউ পড়ে না থাকো এই ডায়লগটা সবাই পড়বে, কনভারসেশনটি সবাই পড়বে। দ্য এল্ডার সিস্টার, তার বড় বোন, টিচেস তাকে শিক্ষা দিচ্ছে, সাম গ্রামাটিক্যাল কিছু গ্রামার শিক্ষা দিচ্ছে, পয়েন্টস টু দ্য ব্রাদার বিকজ হিজ টেকনিক ইন লার্নিং গ্রামার ইজ রং, তার যে গ্রামার শেখার টেকনিক অর্থ পদ্ধতি, যে পদ্ধতিটা ছিল সেটা হলো ভুল, সে ভুলভাবে শিখছিল, এই জন্য তাকে সে শিক্ষা দিচ্ছে। এখানে কিন্তু আমরা সবগুলো লিখি নাই, এখানে মেন পয়েন্টগুলো লেখার পরে সেগুলোকে বিস্তারিতভাবে লেখা হয়েছে বুঝিয়ে। সে টিচার, সে শিক্ষা দিচ্ছিল হিম তাকে অ্যাবাউট জিরান্ড পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ, জিরান্ড পার্টিসিপল এবং ইনফিনিটিভ ভার্ব সম্পর্কে তাকে শেখাচ্ছিল। তো যেটা আমরা আরেকটু আগে শিখে আসলাম, জিরান্ড ভার্ব, পার্টিসিপল ভার্ব এবং ইনফিনিটিভ ভার্ব এগুলো হলো নন ফাইনাইট ভার্বের একটি অংশ। দি ফার্স্ট টু ফর্ম অ্যাডিং আইএনজি, মানে প্রথম দুইটার সাথে আইএনজি যুক্ত হবে, জিরান্ড এবং পার্টিসিপলের সাথে আইএনজি যুক্ত, উইথ ভার্ব অ্যান্ড দে অ্যাক্ট ইন লাইক নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ, তারা নাউন এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করে। দি লাস্ট অন অ্যাক্টস, শেষেরটা অর্থাৎ ইনফিনিটিভ ভার্ব অ্যাজ ভার্ব উইথ টু বিফোর ইট, এর আগে টু ব্যবহার করা হয়। শি ডাজ ইট সো elegantly that he cannot help learning it. Afterwards, the brother gets confident in using those in sentence. She does not so elegantly that he cannot help learning it. সে এমনভাবে শেখার জন্য সে না শিখে পারে না। আফটারওয়ার্ডস দি ব্রাদার্স গেটস কনফিডেন্ট ইন ইউজিং দোজ ইন সেন্টেন্স, অর্থাৎ পরবর্তীতে ভাইটি ওইসব বিষয়ের ব্যবহারের প্রতি সে কনফিডেন্ট, অর্থাৎ সে আত্মবিশ্বাসী হয় এগুলোর প্রতি। তো আমরা এখানে কিন্তু যে প্যাসেজটা, যে কনভারসেশনটা পড়ে সংক্ষেপে লেখা হয়েছে এটা তোমরা খাতায় উঠিয়ে নিতে পারো এবং এটা শ্রেণীকক্ষে উপস্থাপন করতে পারো। এখানে মূল ফোকাস করা হয়েছে তিনটা ভার্ব সম্পর্কে জানানোর জন্য। যে কনভারসেশনটা হয়েছে প্রথম হলো জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ, তিনটা ভার্ব সম্পর্কে। ইনফিনিটিভ ভার্বের সাথে টু যুক্ত হবে, পার্টিসিপল ভার্বের আইএনজি ফর্ম, জিরান্ড ভার্ব আইএনজি ফর্ম, কিন্তু পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, জিরান্ড হলো নাউনের কাজ করে।
তো এটাই ছিল আজকের